বন্ধুরা অনেকেই মনে করছিলেন যে এবারে তৃতীয়বারের নরেন্দ্র মোদী সরকার ২৭২-এর জায়গায় ২৪০-এ থেমে যাওয়ার ফলে সংস্কারমুখী যে একের পর এক পদক্ষেপ আমরা আগের দুটো টার্মে দেখেছিলাম সেই পদক্ষেপ কিন্তু এবারে আর করতে পারবে না। কেননা বিরোধীরা চেপে ধরবে এবং অন্যান্য শরিক দলের উপরও ডিপেন্ড করতে হচ্ছে। ফলে অনেক বিলই তারা এবার আর পাশ করাবার মতো জায়গায় নেই। রাজ্যসভায় শক্তি কমেছে, ফলে এবার একটা যেন কোণঠাসা অবস্থায় রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথাই বারবার বলে গেছেন যে তিনি যে কাজ শুরু করেছেন গত ১০ বছরে তার ট্রেলার দেশবাসী দেখেছে। এই যে থার্ড টার্ম তাকে যদি দেশবাসী আবার ক্ষমতায় নিয়ে আসে, তিনি কিন্তু আসল পিকচার দেখাবেন। আর সেই দিকেই লক্ষ্য রেখে এই যে সপ্তাহটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে, সেখানে আবারও হতে চলেছে মোদি ধামাকা। এবং এমন একটা ধামাকা হতে চলেছে যেটা ৩৭০-এর থেকেও কিন্তু মারাত্মক হতে চলেছে। কি এমন জিনিস হবে? ওয়াকফ আইন নিয়ে যে আইন কংগ্রেস আমলে তৈরি হয়েছে এবং তার ফলে যে ওয়াকফ বোর্ডকে নিরঙ্কুশ একটা ক্ষমতা ভোগের জায়গা দিয়েছে, তারা মনে করলেই যা খুশি তাই করতে পারে, এই যে জায়গাটা আছে এবং সেটাকে আদালতেও চ্যালেঞ্জ করা যাবে না। এই যে সংস্কার করে করে বারবার লোকসভায় কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকটাকে বাঁচাবার জন্য এই রকম যে একটা জায়গা করেছে, সেইটাকে এবার কিন্তু ভেঙে চুরে একসা করে দিতে পারে মোদী সরকার। ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিং হয়ে গেছে, মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে এবং সেখানে 40টি সংশোধনী আনার কথা চলছে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, যে কোনো সম্পত্তি নিয়ে ওয়াকফ বোর্ড যে নিরঙ্কুশ আধিপত্য একটা ক্ষমতা তারা ভোগ করে, সেইটাকে কিন্তু এবার ডিমলিশ করা হতে পারে। এবং ভারতীয় সংবিধানের মধ্যে যেখানে বলা রয়েছে যে দেশের সমস্ত নাগরিক তারা কিন্তু সবাই আইনের চোখে সমান, সেখানে ওয়াকফ আইন আলাদা করে রেখে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে যেভাবে দেশকে এতদিন লোটা হয়েছে, সেই জায়গাটাই কিন্তু এবার বন্ধ হতে চলেছে। এবং তার ফলে ইতিমধ্যেই ওয়াকফ বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এর তীব্র প্রতিবাদ করতে শুরু করেছেন, এই নিয়ে জলঘোলা করতে শুরু করেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে ইম্প্যাক্টটা কতখানি হতে যাবে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই ওয়াকফ বোর্ড নিজেদের মর্জি মাফিক এই ওয়াকফ আইনের বলে যেসব মানুষের জমি লুট করেছে, সেই জমি আবার সেই সব মানুষ বা তাদের পরিবার কিন্তু ফেরত পেতে পারে। নরেন্দ্র মোদী আবারও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সেই নিয়ে আলোচনা কিন্তু কাল থেকে শুরু হতে চলা সপ্তাহে সংসদে বিল পেশের মাধ্যমে হতে চলেছে। কি হবে, কেন ওয়াকফ আইন এতখানি গুরুত্বপূর্ণ এবং মোদী সরকার এটা নিয়ে এত ভাবনা চিন্তা করছে এবং কিভাবে সাধারণ মানুষ রিলিফ পাবে, কিভাবে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভোট ব্যাংকের রাজনীতি করে যে দলগুলো তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তার অপব্যবহার করে কিভাবে দেশের মানুষের জমি হরফ হচ্ছে, সেই জায়গাটা রুখতে পারবে, তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই যে ওয়াকফ আইন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই ওয়াকফ আইনটা কি। ওয়াকফ আইনটা হচ্ছে যে ১৯৫৪ সালে সংসদে একটা বিল পেশ করা হয় কংগ্রেস সরকারের আমলে এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে এই দেশ যখন ভাগ হয়েছিল, স্বাধীনতা যখন ভারতবর্ষ পেয়েছিল ১৯৪৭ সালে, তখন এই দেশ থেকে বহু মুসলমান কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে চলে যান। কিন্তু তাদের যে সম্পত্তি আছে সেটা কিন্তু অন্য সমাজের মানুষ দখল করতে পারবেন না। এই দেশ থেকে তারা চলে গেছেন, কিন্তু সেই সম্পত্তিটা মুসলমানদের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের কাজেই ব্যবহার করা হবে এবং এই জন্যই এই ওয়াকফ আইনটা তৈরি করা হয়। অর্থাৎ দেখুন, যখন দেশভাগ হয়েছে তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ, অর্থাৎ পাকিস্তান এবং ভারতবর্ষে যে বাটোয়ারা হয়েছে, এই দেশগুলো থেকেও বহু হিন্দু ফ্যামিলি, শিখ ফ্যামিলি, তাদেরকে কিন্তু চলে আসতে হয়েছে। আর সেই সম্পত্তি কারা দখল করেছে? সেই দেশে যারা সংখ্যাগরিষ্ঠ, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ফলে সেই দেশের মুসলমানরা কিন্তু সেই সম্পত্তি ভোগ দখল করে নিজেদের নামে সমস্তটা করে নিয়েছে এতদিনে এবং সেখানে কিন্তু আর কেউ কোনো রকম দাবি দাওয়া করতে পারে না। কিন্তু ভারতবর্ষ যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ, সুতরাং এই দেশ থেকে যে মুসলমানরা চলে গেছে, সেইখানে কিন্তু অন্য ধর্মের মানুষ সেই জমি যদি চায় কিনে নিয়েই হোক বা অন্য কাজই হোক, তারা ব্যবহার করতে পারবে না। এই জমি ওয়াকফ বোর্ড তারা দখল করতে পারবে এবং সেটা শুধুমাত্র মুসলমানদের কাজে উন্নয়নের জন্যই ব্যবহার করতে হবে। ১৯৫৪ সালে এই বিলটা আসে
এবং সংসদে পাশ হয়ে সেটা আইন হয়। এরপর এর মডিফিকেশান দুবার ঘটে, দুবারই আবার কংগ্রেসের হাতেই ক্ষমতা ছিল, 1995 সালে এবং 2013 সালে এই আইনটা চেঞ্জ করা হয়। মানে প্রথমে 1954 সালে নিয়ে আসা হয়েছিল যে কেউ করতে পারবে না, তারপর সেই আইনটাকে এতটাই স্ট্রং করে দেওয়া হয় যার ফলে ওয়াকফ বোর্ড নিরঙ্কুশ আধিপত্য পেতে পারে। এবার নিরঙ্কুশ আধিপত্যটা কীরকম সেটা একটু পরে ব্যাখ্যা করছি। এখন আপনাদের মনে হবে যে দেশে এত কিছু সমস্যা রয়েছে, সত্যিই তো বিরোধীরা বলছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, রেলে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে হঠাৎ করে মোদী সরকার ওয়াকফ বোর্ডের পিছনে পড়লো কেন? আবার কি সেই ধর্মীয় রাজনীতি? দেখুন এই জায়গাটাকে ক্ল্যারিফাই করি। প্রথমত হচ্ছে যে প্রশ্নটা দীর্ঘদিন ধরে উঠে আসছে সেটা হচ্ছে যে বিরোধীরাই তো বলে থাকেন ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি। সুতরাং এই সেকুলার কান্ট্রিতে ধর্মের ভিত্তিতে তৈরি করা আলাদা করে ওয়াকফ আইন কেন থাকবে, এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে এসছে এবং এর জবাব কিন্তু বিরোধীরা দিতে পারেনি, তারা ব্যাপারটা ঘুলিয়ে দিতে চেয়েছে। কেননা এই মুসলমান ভোট, এই সংখ্যালঘু ভোটের উপর বেশ করে তারা কিন্তু এই দেশের রাজনীতি করে এবং সেই সংখ্যালঘুর সংখ্যা বাড়তে বাড়তে আজকে এমন জায়গায় চলে গেছে, তারাই কার্যত সংখ্যাগুরু হওয়ার মতো জায়গায় চলে গেছে। ফলে তাদের ভোট ব্যাংক তাদের স্ফীত হয়েছে, কিন্তু দেশের আলটিমেটলি ক্ষতি হয়েছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, অথচ ধর্মের ভিত্তিতে ওয়াকফ আইন সেখানে এক্সিস্ট করছে। অথচ পৃথিবীর বেশ কিছু মুসলিম দেশ রয়েছে, আমি একদম নাম করে করে বলছি, যেমন তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, এমনকি অতি উগ্র যেখানে মুসলমানি ধর্ম দেখা যায় বা সেখানে সেই আইন চলে, সেই সিরিয়া বা ইরাকেও কিন্তু এই ওয়াকফ আইন নেই। তাহলে যদি মুসলিম কান্ট্রিগুলো তারা ওয়াকফ আইনকে অ্যাবলিশ করতে পারে, তাহলে ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে কেন এই ওয়াকফ আইন চলবে, এই প্রশ্নটা উঠেছে। এবার আপনারা বলবেন যে এই ওয়াকফ আইনের ফলে কী এমন এসে গেছে। দেখুন, এই ওয়াকফ আইন বলবৎ হওয়ার ফলে ভারতীয় সেনা এবং ভারতীয় রেলের পর সবথেকে বেশি সম্পত্তি যদি কারুর থেকে থাকে সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের। এবং সেই জমির পরিমাণটা, সেই অধিগৃহীত জমির পরিমাণটা কত শুনবেন, শুনলে চমকে যাবেন। এর পরিমাণ হচ্ছে প্রায় 9 লক্ষ একর জমি এই ওয়াকফ বোর্ডের কাছে রয়েছে। আচ্ছা, এবার আপনাদের মনের মধ্যে প্রশ্নটা আসছে যে এত কথা তো শুনে ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ডের কাছে কী এমন ক্ষমতা আছে, আর যদি মুসলমানদের জমি মুসলমানদের কাছেই যায় কী এমন অসুবিধা আছে? না, অসুবিধা তো হয়েছে অন্য জায়গায়। এই যে আইনটাকে সংস্কার করা হয়েছে বললাম, একবার 1995 সালে, একবার 2013 সালে, তাতে যে মজার ব্যাপারটা হয়েছে সেই মজার ব্যাপারটা হচ্ছে যে ধরুন কোনো ওয়াকফ বোর্ড রাজ্যভিত্তিকও হয় এবং একটা সেন্ট্রালাইজ আছে, তারা যদি জাস্ট মনে করে যে এই সম্পত্তিটা কোনো মুসলমানের, এই সম্পত্তিটা কোনো মুসলমান পরিবারের, তাহলেই সেই জমিটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এর জন্য কোনো তথ্য প্রমাণ দেওয়ার কোনো জায়গা নেই, তাদের শুধু মনে হওয়াটাই দরকার। ওয়াকফ বোর্ড মনে করেছে এই সম্পত্তিটা একটা মুসলমান পরিবারের ছিল এবং যেহেতু সেই মুসলমান পরিবারটা এখন এক্সিস্ট করছে না, এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের হয়ে গেছে। মানে ভাবুন একবার, আমি পাশাপাশি ফ্ল্যাটে থাকি, আমার হাতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে, আমার মনে হচ্ছে যে আপনি যে পাশের ফ্ল্যাটে থাকেন, আপনি পয়সা দিয়ে কিনেছেন, আপনার কাছে ডকুমেন্টস আছে, কিচ্ছু ভ্যালিড নয় এগুলো। আমার শুধু মনে হয়েছে যে এই ফ্ল্যাটটাও আমার, আপনাকে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে হবে, ওই ফ্ল্যাটটা আমাকে দিয়ে দিতে হবে। এবার এরকম ঘটনা ঘটলে যদি সত্যি করেই হয় যে আমার পাশের ফ্ল্যাটে আপনি থাকেন বা আমার পাশের জমিতে আপনি থাকেন, তাহলে আমি যদি এই কথাটা বলি, আপনাকে তুলে দিই, আপনি থানা পুলিশ করবেন, আইন আদালতে যাবেন এবং সেখানে গিয়ে চ্যালেঞ্জ করবেন। আমাকে গিয়ে তখন প্রমাণ করতে হবে যে সত্যিই ওই সম্পত্তিটা আমার, এই সম্পত্তির সঙ্গে আপনার বা আপনার পরিবারের কোনো সম্পর্ক নেই, তবেই সেই সম্পত্তিটা আমার হবে। আর যদি সেটা আমি প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু জবরদখলকারী হিসেবে আমার আইন অনুযায়ী শাস্তি হবে। কিন্তু এই ওয়াকফ বোর্ডের যে মজার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের যদি ওয়াকফ বোর্ডের মনে হয় এবং সম্পত্তি তারা দখল করে নেয়, তাহলে কিন্তু এইটার জন্য মানে প্রথমত তাদের তো কোনো তথ্য প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, তাদের মনে হওয়াটাই যথেষ্ট। দ্বিতীয় যেটা হচ্ছে, এটাকে আপনার সম্পত্তি নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন না। কি অদ্ভুত নিয়ম তৈরি করেছে দেখুন ভারতবর্ষ, একটাই নাকি সংবিধান, সবার জন্য আইন সমান, অথচ ওয়াকফ বোর্ডের হাতে এটা তুলে দেওয়া হয়েছে। তাদের কোনো তথ্য প্রমাণ দেওয়ার দরকার নেই, আর জমিটা আপনার নিয়ে নেওয়ার পরেও, আপনার সম্পত্তি নিয়ে নেওয়ার পরেও আপনি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি কি করতে পারবেন?
যেটা আইনে বলা আছে, যেটা 2013 সালের সংশোধনীতে এসছে, সেটা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল আদালতে গিয়ে আপনি অ্যাপিল করতে পারেন। আর এখন এই ওয়াকফ ট্রাইব্যুনাল আদালতে যারা বিচারপতির দায়িত্বে থাকেন, তারা কিন্তু হচ্ছেন এই ওয়াকফ বোর্ডের সোজা কথায় পিক অ্যান্ড চুজ, তাদের হয়ে যারা কথা বলবেন তারাই আছে। ফলে কি হয়, এতদিন অবধি যা সেখানে অ্যাপিল হয়েছে, ম্যাক্সিমাম কেসে মানে একটা দুটো বাদ দিলে, হাতে গোনা উদাহরণ বাদ দিলে, ম্যাক্সিমাম কেসেই কিন্তু ওয়াকফ বোর্ডেরই জয় হয়েছে। হ্যাঁ, ওয়াকফ বোর্ডের মনে হয়েছে এবং সেই জন্য এই সম্পত্তিটা সেখানে। কি অদ্ভুত নিয়ম না? এই নিয়মটাই কিন্তু এবার খারিজ করার জায়গা থেকে চলে আসছে। এবার আপনারা বলবেন যে ওয়াকফ বোর্ড তো কই আমার সম্পত্তি নেয়নি, আমার তো কোনো গায়ে লাগেনি, আমি তো কিছু ব্যাপারটা বুঝতে পারছি না। একটা মজার এক্সাম্পল আপনাদের দিই। এই 2013 সালের যে সংশোধনীটা হয়েছে তারপরে আহ, তামিলনাড়ুর 5 থেকে 6টা গ্রাম, সেখানে হিন্দুদের বসবাস ছিল। ওয়াকফ বোর্ড হঠাৎ করে ঘোষণা করে দিয়েছিল যে এইগুলো আগে সব মুসলমানরা ছিল এবং আমাদের মনে হচ্ছে এই পুরো সম্পত্তি ওয়াকফ বোর্ডের, এবং সেই 5-6টা গ্রাম ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে এসছে। আর সব থেকে মজার ব্যাপার, সেখানে 1,500 বছরের পুরনো একটা হিন্দু মন্দির আছে। অথচ যেহেতু ওয়াকফ বোর্ডের মনে হয়েছে, সেই মন্দিরটিও এখন ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে এসছে। ভাবতে পারছেন কি অদ্ভুত নিয়ম আছে ভারতবর্ষে? আর তাই বহু হিন্দু বা বহু অন্য ধর্মের মানুষ, তারা কিন্তু সেই সমস্ত কিছু সম্পত্তি হারিয়েছেন। কেন? কেননা ওয়াকফ বোর্ডের হাতে এই নিরঙ্কুশ আধিপত্য কংগ্রেস সরকার এবং বিরোধী সরকার যারা বারবার দেশ চালিয়েছে, তারা এই ক্ষমতা তুলে দিয়েছে যে তাদের মনে হওয়াটাই দরকার। এবার নরেন্দ্র মোদী সরকার যে 40টি সংশোধনী আনতে চলেছে, অবশ্যই সেটা লোকসভা এবং রাজ্যসভায় সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এবার থেকে ওয়াকফ বোর্ডের শুধুমাত্র যদি কিছু মনে হয় যে এই সম্পত্তিটা কোনো মুসলমান পরিবারের এবং সেই জন্য তারা দখল করতে চায়, সেটা তারা পারবে না। তার জন্য একটা ভেরিফিকেশন প্রসেস আসবে এবং সেই ভেরিফিকেশন প্রসেসে তথ্য প্রমাণ দিয়ে ওয়াকফ বোর্ডকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তিটি মুসলমান কোনো পরিবারের ছিল, তবেই সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে যাবে। এবং শুধুমাত্র এটাই নয়, যে দ্বিতীয় সংশোধনী যেটা আসতে চলেছে সেটা আরও মারাত্মক, যার ফলে হাসি ফুটবে বহু মানুষের, বহু বঞ্চিত মানুষের। সেটা হচ্ছে অতীতেও যেসব সম্পত্তি ওয়াকফ বোর্ড এইসব করে দখল করে নিয়েছে, সেইগুলোও কিন্তু ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ এই যে অদ্ভুত আইন, একটা খিচুড়ি আইন কংগ্রেস সরকার তৈরি করে দিয়ে গেছে, যে ওয়াকফ বোর্ড যদি মনে করে তাদের তথ্য প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র তাদের মনে করার ভিত্তিতে সেই সম্পত্তি ওয়াকফ বোর্ড দখল করতে পারে এবং সেইটা কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। সেটা ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে, যেখানে বসে রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে থাকা কাষ্ঠপুতল, যারা শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হয়েই সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং তাদের পরে সেই জমিটা করে দেন। সেই সব প্রসেস অতীত। এবার থেকে প্রপার ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং সত্যিই যদি কোনো মুসলমান পরিবারের সম্পত্তি হয়, তবেই সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকবে। কিন্তু এই যেরকম 5-6টা গ্রাম তামিলনাড়ুর আমরা বললাম, যেটা রিসেন্ট ঘটনা ঘটেছে, এবং 1,500 বছরের পুরনো মন্দির, হিন্দু মন্দির, সেটা অবধি দখল করে নিয়েছে, এই ধরনের ঘটনা, সেখানে প্রমাণ করতে হবে যে না, ওটা সত্যি ওই মন্দিরও মুসলমান পরিবারের সম্পত্তি ছিল। তবেই কিন্তু যদি তারা প্রমাণ করতে পারে, তাদের হাতে থাকবে। নচেত কিন্তু সরকার সেগুলো ফেরত নেবে এবং যাদেরকে বঞ্চিত করে এই জিনিসগুলো নেওয়া হয়েছে তাদের হাতে ফেরত দেবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যে অঙ্গীকার দেশবাসীর কাছে করেছিলেন যে প্রোগ্রেসিভ নীতি করবেন, সারা ভারতবর্ষকে একটা ছাতার তলায় নিয়ে আসবেন, সকলের জন্যই একটা সংবিধান, সকলের জন্যই একটা আইন, সেই দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন। এবং বিরোধীরা যারা ভাবছিলেন যে এই সংখ্যালঘু ভোটের রাজনীতি করে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করে দিয়েছেন, তাকে 240-এ আটকে দেওয়া গেছে, সুতরাং আর এই ধরনের কোনো সংস্কারী পদক্ষেপ হবে না, আর কোনো 370 ধারা বিলোপের মতো স্টেপ নেবে না। এবারে কিন্তু ক্ষমতায় এসেই প্রথম ধামাকাদার বিল, এই ওয়াকফ বোর্ড বিল কিন্তু সংসদে নিয়ে আসতে চলেছেন এবং মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। অবশ্যই সেটা আলোচনা হবে এবং এটা একটা মেজর স্টেপ হতে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কেননা সত্যিই লোকসভাতে হয়তো বিল পাস করিয়ে নিল, রাজ্যসভাতে কী হবে সেইটা নিয়ে প্রশ্ন থাকছে। এবং সার্বিকভাবে এই আইনটা করতে পারবে কিনা মোদী সরকার, আর যদি এটা করতে পারে তাহলে আগামী দিনে এই স্টেপ অনুযায়ী বাকি সংস্কারমূলক জিনিসগুলোও তারা করতে পারবে। সুতরাং একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে যাবে এবং আগামী একটা সপ্তাহ কিন্তু এটা নিয়ে টান জায়গা হবে। কিন্তু বলছি, ইতিমধ্যেই ওয়াকফ বোর্ডের যারা হত্যাকর্তা বিধাতা রয়েছেন, তারা কিন্তু এটা নিয়ে জলঘোলা করতে শুরু করেছেন এবং বিরোধীরাও তাদিন দিনদা করে এবার এটা নিয়ে নাচতে শুরু করবেন। কিন্তু নরেন্দ্র মোদী দেশকে যে অঙ্গীকার করেছেন সেই পথেই তিনি এগিয়ে চলছেন। বন্ধুরা, আপনারা তো শুনলেন
ওয়াকফ বোর্ডের পুরো কীর্তিকলাপ এবং কিভাবে কংগ্রেস সরকার তাদের হাতটা শক্ত করে গিয়েছিল, আর সেই জায়গাটা, সেই মৌরসি পাট্টাটা ভাঙার জন্য নরেন্দ্র মোদী সরকার কীভাবে সংস্কারমুখী তার আইন নিয়ে আসতে চলেছেন, অথচ বঞ্চনার কোনো জায়গা নেই, ভেরিফিকেশন মেথডটা নিয়ে আসছেন। তো এই যে সংস্কারমূলী জায়গাটা, এটা নিয়ে কি বলবেন? সত্যিই কি এই সরকারকে আরও স্ট্রং করার দরকার নেই? এরকম সংস্কারমূলক পদক্ষেপ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার নেই? নাকি এই ভোটের রাজনীতির জন্য এই ধরনের যে ওয়াকফ আইন আছে, সেগুলোকে আরও বেশি সমর্থন করে সেটাকেই আরও জোরদার করা উচিত? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।